নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর ম্যাথের প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে। এবং এই ক্লাসে কিন্তু ম্যাথের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যা যা প্রশ্ন রয়েছে সবগুলোই তোমরা পেয়ে যাবে এবং প্রতিটি ম্যাথের চ্যাপ্টার থেকে এখানে প্রশ্ন নেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি ডিজাইন করে রেখেছি। তোমরা সলিউশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। সকলে টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে, কারণ আমাদের যে জিকে সিরিজ চলছে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে, তো সেখানকার যে ফ্রি ক্লাস সেটা কিন্তু ফ্রি ক্লাসের যে পিডিএফ রয়েছে সেটা ওখানে পেয়ে যাবে। তোমরা যারা ইউটিউবে দেখছো সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। লাইক শেয়ারটা তোমরা করে নিও। তো চলো আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন থেকে। দেখো, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে নল এ একটি ট্যাঙ্ক 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং নল বি অন্য ট্যাঙ্কটি সেটা কিন্তু 60 মিনিটে খালি করতে পারে, অর্থাৎ সেম ট্যাঙ্ক। এখানে বলা হয়েছে যে একটি ট্যাঙ্ক, যেখানে ট্যাঙ্কের মধ্যে এ নলটা কী করছে 40 মিনিটের মধ্যে পূর্ণ করছে, তাহলে আমরা এখানে এ নলের যেটা লিখব ক্যাপাসিটি যেটা হচ্ছে কি সে 40 মিনিটে পূর্ণ করতে পারছে ট্যাঙ্কটি, এবং বি নল কী করছে সেটাকে খালি করছে, এটা হচ্ছে খালি করার ট্যাঙ্ক, তাই এটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো এটা কত খালি করছে না 60 মিনিটে কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করে দিচ্ছে। তো আমরা এই ধরনের প্রশ্নে কীভাবে করব, এই দুটোর আমরা এলসিএম নেব, যেটা আসবে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো আমরা সেটা লিখব, কত আসবে সেটা আমাদের বলো। অবশ্যই কিন্তু এখান থেকে কিভাবে নিতে হয় এলসিএম তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম, এবং এখানে আমরা দেখে নেব কিভাবে করতে হয়। দেখো, এখান থেকে আমরা দুটো থেকে আমরা কত কমন পাচ্ছি, দেখো 20 তো রয়েছে, এবং 20-র সাথে সাথে এখানে কিন্তু আমাদের 20 দুগুণে 40, অর্থাৎ এখানে একটা 2 লাগবে, এবং 30 দুগুণে 60, অর্থাৎ আর একটা 3 লাগবে। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এলসিএম। এলসিএম অর্থাৎ এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ঠিক আছে, এটা টোটাল ওয়ার্ক আমরা বলতে পারি। এবার এখানে কি হচ্ছে, এখানে যেটা আমরা লিখবো সেটা আসবে আমাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি আসবে এখানে যেটা লিখবো আমরা। এখানে আমাদের কিভাবে এফিসিয়েন্সিটা আমরা বার করব, যে 40 রয়েছে, তো 20 দুগুণে 40 হয়, বাকি থাকছে কত 3, তাহলে 3 হচ্ছে এই এ ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ এ ট্যাঙ্কটি সে কিন্তু প্রতি মিনিটে যেটা 40 মিনিটে খালি ঢুকিয়ে দিতে পারছে জলটা, তাহলে কিন্তু 3 হচ্ছে এর এফিসিয়েন্সি, অর্থাৎ 3 ইউনিট সে কিন্তু কাজ করছে প্রতিদিন। এবার আমি যদি বি ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, বি হচ্ছে 60, অর্থাৎ 3 20 60, তাহলে এখানে আসছে তার ক্যাপাসিটি 2, সে কিন্তু 2 হচ্ছে সে খালি করছে। তাহলে ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিটই কিন্তু ভরছে। এখানে বলা হয়েছে তাহলে যদি উভয় নল একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে, দুটোই যদি একসাথে কাজ হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত টাইম লাগবে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে 3 ইউনিট ভর্তি হচ্ছে এবং 2 ইউনিট খালি হচ্ছে, তাহলে ওভারঅল কিন্তু 1 ইউনিটই কিন্তু ভর্তি হচ্ছে। আর এই 1 ইউনিট ভর্তি করছে সেটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, কোনটা এইটা যেটা আছে এটা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এটা দিয়ে আমরা ভাগ দেবো, 1 ইউনিট দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে উত্তর আমাদের কত আসবে, অবশ্যই এটার মাল্টিপল যেটা আসছে আমাদের কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 120, অর্থাৎ সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে আমাদের 120 মিনিট, অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, অর্থাৎ 120 মিনিট বা 2 ঘন্টা কিন্তু আমাদের টাইম লাগবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, পরের প্রশ্ন কি বলা হয়েছে ভালো করে দেখো, 5টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 40 হলে সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে। তো আমরা এটা কিভাবে করব, এটা অ্যাভারেজ থেকে কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে ধারাবাহিক জোড় সংখ্যা। আমরা এটা এইভাবে করতে পারি, ধরো এখানে বলা হয়েছে 5টি, সুতরাং আমরা 5টা সংখ্যা ধরে নেব, একটি এ, বি, সি, ডি এবং ই। এখানে 5টি সংখ্যা রয়েছে। এবার গড় বলা হয়েছে 40, এর মানে কি বলো তো, গড় হচ্ছে একদম মাঝের সংখ্যা, অর্থাৎ মাঝের সংখ্যা এখানে কত আছে সি, সিকে আমরা ধরে নিচ্ছি কত 40, আমাদের প্রশ্নে যেটা বলা আছে। ঠিক আছে, 40 হচ্ছে আমাদের এই 5টি সংখ্যার গড়, এবং ধারাবাহিক এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি, এই যে দুটো সংখ্যার ডিফারেন্স হচ্ছে কত 2 2 করে, তাই না, এদের সবার ডিফারেন্স হচ্ছে আমাদের 2 2 করে। তো এখানে আমাদের কি বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তো ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এইটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা এ, এবং সবথেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে ই। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা কিভাবে বার করব, অবশ্যই দেখো এই যে আমরা তোমাদের বললাম এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 2 2 করে, আর আমাদের মাঝের সংখ্যা যদি 40 হয়, তাহলে আমরা যদি এদিকে আসতে হয়, এদিকে আসতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এই যে 2 এবং 2 টোটাল 4 আমাদের কমাতে হবে, অর্থাৎ 40 থেকে আমরা যদি 4 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব সবথেকে ছোট সংখ্যাটি। ঠিক সেই রকমভাবে যদি প্রশ্নে বলা হতো যে বৃহত্তম সংখ্যা কোনটা হবে, বৃহত্তম সংখ্যা ই হবে, এবং এই যে ই এর মাঝখানে দেখো এখানেও কিন্তু 2 এবং 2 4 আছে, অর্থাৎ এখানেও কিন্তু আমি যদি এই 40-এর সাথে 4 যুক্ত করে দিতাম তাহলে কিন্তু এখান থেকে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যেতাম। আমাদের প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, সুতরাং 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশান নাম্বার বি 36 যেখানে রয়েছে।
এটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে, 3 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে এখানে এ এবং বি এর যে অনুপাত সেটা কিন্তু দেওয়া রয়েছে 5:3, এবং বি এবং সি এর অনুপাতটাও এখানে দেওয়া রয়েছে। আমাদের চেয়েছে কি, দেখো এ এবং সি এর অনুপাত কিন্তু আমাদের চেয়েছে। তো আমরা এই যে অনুপাতগুলোকে আমাদের সমান করতে হবে, যেহেতু এখানে এ এবং বি আর সি এখানে তিনটেই রয়েছে। তো আমরা কিভাবে করব, দেখো প্রথমে এটাকে সাজিয়ে নাও, এ অনুপাত বি যেটা দেওয়া আছে আমাদের 5:3, এবং এখানে দেওয়া আছে কি বি অনুপাত সি, বি অনুপাত সি এর মান কত দেওয়া আছে আমাদের 3:7। তো আমরা এইটাকে আমাদের মার্জ করতে হবে, অর্থাৎ আমাদের কী বার করতে হবে, এ বি সি। এখানে দেখো এই এ বি সি এই তিনটে আমাদের এরমভাবে গুণ করব। আমরা এটাকে আমরা এইভাবে গুণ করতে পারি ডাইরেক্ট। কীভাবে করব, প্রথমে 3×5 কত হয় 15, এটা আসছে আমাদের এর মান। এবার 3×3 কত 9, এটা আসছে আমাদের কিসের মান, বি এর মান, এবং 15 হচ্ছে এর মান, এবং 3×7 21, তো এটা হচ্ছে আমাদের সি এর মান। অর্থাৎ আমরা এখান থেকে কী পাচ্ছি, দেখো এ বি এবং সি এদের অনুপাত কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের জানতে চেয়েছে এ এবং সি এর অনুপাত জানতে চেয়েছে। তাও এ এবং সি এর অনুপাতটা তাহলে কত হচ্ছে, এ আমাদের 15 আছে এবং সি হচ্ছে আমাদের কত 21। তো এটাকে আমাদের 3 দিয়ে কাটো, 3×5 15 এবং 3×7 21, তাহলে কত হচ্ছে 5:7, অথবা তোমরা এটাকে বলতে পারো 5/7। তো কোন অপশানে রয়েছে এটি, এটি কিন্তু রয়েছে অপশান নাম্বার এতে। সুতরাং এটি আমাদের সঠিক উত্তর হবে। দেখো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সেখানে কি বলা হয়েছে, একটি বই 15% লাভে 230 টাকায় বিক্রি করা হচ্ছে, 230 টাকায় এটা বিক্রি করছি, সেলিং প্রাইস এটা, এবং এটিকে 210 টাকায় যদি বিক্রি করি তাহলে কত আমাদের লাভ বা ক্ষতি হবে। দেখো প্রশ্নটা কিন্তু ভালো করে তোমরা পড়বে, তারপর কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। বলা হয়েছে যে কি, দেখো 230 টাকায় সে কী করছে, বিক্রি করছে, অর্থাৎ এর যে সেলিং প্রাইস, আচ্ছা এখানে সেলিং প্রাইস কিছু লেখারই দরকার নেই, এখানে দেখো লেখা আছে আমাদের 230 টাকা সে কী করছে, বিক্রি করছে। তো 230, এই 230 টাকায় বিক্রি করে তার কি হচ্ছে 15% লাভে বিক্রি করছে এটা, অর্থাৎ এটা হচ্ছে তার কত মান, 115%-এর মান, তাই তো। তো এটা আমাদের এত মান আসছে, এটা আমাদের সেলিং প্রাইস। কিন্তু বলছে এটিকে যদি আমরা 210 টাকায় বিক্রি করতাম, যদি 230 টাকায় না বিক্রি করে 210 টাকায় যদি আমরা বিক্রি করতাম, তাহলে আমাদের লাভ বা ক্ষতি কত হতো। তাহলে আমরা এখান থেকে সেলিং প্রাইসটা কী করে বার করবো তোমরা একটু বলো। এখান থেকে বার করা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো ভালো করে, এখানে যদি আমরা কাটতে পারি, দেখো 23কে ডাইরেক্ট 5 বার চলে যাবে 115, কারণ 23×5 115। তো এটা আমরা কেটে দিলাম, এখানে আমরা কত থাকছে, 10-এর মান হচ্ছে 5%। তো 10-এর 5% রয়েছে, এখানে আমরা 21 দিয়ে এটাকে গুণ করছি। ভালো করে দেখো এটা কত দিয়ে গুণ করতে হচ্ছে, 21, তাই তো। 21 দিয়ে আমরা গুণ করতে হচ্ছে, এখানে 10 আছে কিন্তু, ঠিক আছে। শূন্য মানে কি, শূন্য মানে হচ্ছে এখানে মান হচ্ছে এখানে 10 আছে, ঠিক আছে। তো 10কে যদি আমরা 21 দিয়ে গুণ করি তবেই তো 210 আছে, তাই তো। ঠিক সেই রকমভাবে এই 5কেও আমরা কত দিয়ে গুণ করব, 21 দিয়ে আমরা এখানে গুণ করব, এবং যে মানটা আসবে 5-একে 5 এবং 5×2 = 10, অর্থাৎ 105%, এটাকে আমরা বিক্রি করছি। তার মানে কি 105% বিক্রি অর্থই হচ্ছে সেখানে 100% আমার হচ্ছে প্রিন্সিপাল, এবং আমাদের যে প্রফিট সেটা হচ্ছে 5%। সুতরাং লাভ হচ্ছে কত, 5% এখানে আমাদের লাভ হচ্ছে। সুতরাং অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন কি বলা হয়েছে, দেখো আমি কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের করিয়েছিলাম যেখানে ইউনিট ডিজিট। আমি তোমাদের বলেছিলাম ইউনিট ডিজিটের একটা কনসেপ্ট রয়েছে, এই যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এখানে কি বলা হয়েছে, দেখো এখানে গুণফল দিয়েছে, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ করে এদের একক ঘরের যে অঙ্কটা সেটা আমাদের বার করতে বলেছে, অর্থাৎ ইউনিট ডিজিট, ইউনিট প্লেসের যে ডিজিট রয়েছে বা একক স্থানের যে অঙ্ক রয়েছে সেটাকে আমাদের বলতে হবে। তো তোমাদের কি বলেছিলাম, এর মাথায় সে 100 হোক, 102 হোক, 52 হোক, বা যত বড়ই পাওয়ার হোক না কেন, আমরা সেটাকে কত দিয়ে ভাগ করব বলেছিলাম, 4 দিয়ে সেটাকে ভাগ করে আমরা যে রিমাইন্ডার আসবে সেটাকে কিন্তু তার উপরে বসাবো, তাই তো বলেছিলাম। ঠিক সেই রকমই কিন্তু এখানে আমরা করব, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, দেখো এখানে ইউনিট ডিজিট এখানে কত রয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে 1 রয়েছে এর ইউনিট ডিজিট, এবং তার পাওয়ার কত আছে 102। প্রথমে তো এই পাওয়ারটা 102কে 4 দিয়ে আমরা ভাগ করব। তো 4 দিয়ে যখনই আমরা পাওয়ারটা ভাগ করবো, এখান থেকে রিমাইন্ডার কত আসছে, 4×2 = 8 এবং 4×5 = 20, অর্থাৎ 2 হচ্ছে এখানকার রিমাইন্ডার। আমি কি লিখছি, এখানকার রিমাইন্ডার লিখছি এগুলো, ঠিক আছে। এবার 52কে ভাগ করো সেম একইভাবে 4 দিয়ে, 4 দিয়ে যদি 52কে ভাগ করছি তাহলে আমাদের কত আসছে, অবশ্যই এখান থেকে আমাদের 4×13 = 52 পুরোপুরো কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমাদের রিমাইন্ডার 0 আসছে, কোনো কিছু নেই। এবার আমরা এখানে কি করব, দেখো 4211 এর ইউনিট ডিজিট কত, 1,
এর পাওয়ার তাহলে কত আসবে? এই যে রিমাইন্ডার আমরা যেগুলো লিখলাম এইগুলো, এই দুটো হচ্ছে রিমাইন্ডার, এই দুটো এদের পাওয়ারে বসাতে হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের 2 হচ্ছে রিমাইন্ডার, এবং এটা গুণ আছে, কার সাথে গুণ আছে? 361, এবং 361-র ইউনিট ডিজিট কত আছে বা একক স্থানের অঙ্ক কত আছে? 1। এবং এই একের পাওয়ার কত হবে? দেখো 52কে আমরা 4 দিয়ে ভাগ করে আমাদের 0 রিমাইন্ডার আসছে, তার মানে একের পাওয়ারও কিন্তু 0ই হবে। এবার এর সলিউশনটা আমাদের কি হতে পারে বলো তো? দেখো একের যত স্কোয়ার করি আমাদের সেই উত্তর কিন্তু সেই একই আসবে, এবং একের পাওয়ার হোক বা 4-এর পাওয়ার 0 হোক বা 5-এর পাওয়ার 0 হোক, যাই হোক না কেন এদের মান কিন্তু একই হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এখানে শুধু একের পাওয়ার 0 মানে যে 1 লিখলাম সেটা কিন্তু নয়, এখানে আমাদের উত্তর তো কী হবে? অপশান নাম্বার বি, একই হবে উত্তর। কিন্তু যদি এখানে বলা হতো যে কোনো ক্যালকুলেশনে যদি চলে আসতো 4-এর পাওয়ার 0 বা 5-এর পাওয়ার 0, সেটা কিন্তু 4 বা 5 কিন্তু তার ইউনিট ডিজিট হবে না, তারও কিন্তু ইউনিট ডিজিট বা মানটা কিন্তু একই হয়, ঠিক আছে? এটা কিন্তু একটু খেয়াল রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। পরের প্রশ্নে আমাদের কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে কোনো কাজ যদি 40 দিনে সম্পন্ন করতে পারে, যদি এ এবং বি একত্রে সেই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, তবে এ একা কত দিনে সেই কাজটি সম্পন্ন করতে পারবে? অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এ একটি কাজ সে 40 দিনে কিন্তু কমপ্লিট করছে, এবং যদি এ এবং বি দুজনে মিলে যদি 30 দিনে সম্পন্ন করতে পারে একত্রে, অর্থাৎ এ প্লাস বি তারা একত্রে মিলে যদি 30 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করবে, সেম কাজ। তো আমাদের এক্ষেত্রে কী করতে হয়? টোটাল ওয়ার্ক বা টোটাল যে কাজের পরিমাণ সেটা বার করতে গেলে আমাদের এলসিএম করতে হয়। এলসিএমটা আমরা কী করে করব? দেখো এখানে 2 জায়গা থেকে আমরা 10 তো পাচ্ছেই, 10-এর সাথে সাথে আর কি রয়েছে দেখো 4 আর 3 থাকছে, তো 4 আর 3 আমরা ডাইরেক্ট গুণ করে দিই, তাই না? তো এখান থেকে আমাদের কি আসবে? এখানে যেটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে, টোটাল কাজ। এবার এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কি লিখবো? এফিসিয়েন্সি লিখবো এখানে আমরা। তো একের এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি কত? দেখো 40, তো 4 10 40, 3 হচ্ছে এর এফিসিয়েন্সি, এবং এ প্লাস বি দুজনের একত্রে এফিসিয়েন্সি কত? দেখো 3 10 30, মানে 4 হচ্ছে এদের দুজনের একত্রে এফিসিয়েন্সি। এবার এখান থেকে আমরা বি এর এফিসিয়েন্সি আমাদের বার করতে হবে। কার এফিসিয়েন্সি আমরা বার করব? বি এর। তো বি এর এফিসিয়েন্সি আমাদের বার করতে হবে। এখানে যদি এ প্লাস বি একত্রে 4 ইউনিট কাজ করে, সেখানে যদি এ একা 3 ইউনিট কাজ করে, তাহলে বি একা কত করছে? 1 ইউনিট কাজ করছে, তাই তো? এবার বি তাহলে টোটাল কাজটা কত দিনে কাজ করতে পারবে? এই যে আমাদের রয়েছে 10 গুণ 4 গুণ 3, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা এক এফিসিয়েন্সির সাথে যদি বি করে, তাহলে বি এর টোটাল কত দিন টাইম লাগবে বলো? অবশ্যই এইগুলোর আমাদের গুণফল, তো 3 4 12, অর্থাৎ 120 দিন। 120 দিন কিন্তু এখানে বিয়ের টোটাল টাইম কিন্তু লাগবে। একদম বেসিক কনসেপ্টের ওপর তোমাদের অঙ্কগুলো করানো হচ্ছে, বেস্ট ওয়েতে করানো হচ্ছে, এর বাইরে কিন্তু তোমাদের আর কিছু হয় না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সকলে একটু লাইক এবং শেয়ারটা করে দিও, এবং অবশ্যই একটু সাপোর্ট করবে। দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি সকলে ডাউনলোড করে রাখবে মোবাইলে, কারণ আমাদের যে জিকে সেকশন চলছে, জিকে সিরিজ, সেটার কিন্তু যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু এই যে ফ্রি পিডিএফ সেকশন রয়েছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই অ্যাপের মধ্যেই, এবং এই অ্যাপের মধ্যেই পেইড পিডিএফ সেকশনও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। কোনগুলো রয়েছে? যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতের সংবিধান, যেটা 100 টাকা প্রাইস রয়েছে, এবং ভারতের ইতিহাসও তাই, এবং স্ট্যাটিক জিকে। এই টোটাল তিনটেই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আপকামিং সমস্ত এক্সামের জন্য, এবং তোমরা খুব শীঘ্রই কিন্তু তোমরা যে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু স্টাডি মেটেরিয়ালস এবং গুরুত্বপূর্ণ পিডিএফ আমাদের ওই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপেই পাবে। সুতরাং এখানে কিন্তু সকলে ভিজিট করবে। তাছাড়া কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের পিডিএফ, যেমন এখানে রয়েছে রেলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সামনেই রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত ইম্পর্টেন্ট, তার জন্য প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারবে। 2026-এর প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। এবং এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং পিএসসি সহ অন্যান্য সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2020-21 থেকে 2026 পর্যন্ত প্রতিটা জিকে সেকশন, জিকে কোয়েশ্চেন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর তোমাদের জন্য যেমন বললাম ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে, অবশ্যই এগুলো তোমরা নিয়ে নেবে। দেখো সমস্ত পিডিএফেরই ডেমো এবং ডিটেলস তথ্য কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো তাও সমস্যা হয়, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, কোনো কল করবে না। এখানে কিন্তু স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে সবগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ।
এবং 126টি পেজের মধ্যে আমরা 120টার ওপর টপিক সংখ্যা দিয়েছি, যেগুলো আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। আর এই টোটালটা যদি তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই কিন্তু এগিয়ে যাবে এবং অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি বা অন্যান্য ম্যাথমেটিক্স সেগুলোর ওপর কিন্তু বেশি পরিমাণে জোর দিতে পারবে। সুতরাং জিকে সেকশনটা অনেকটাই বড় রয়েছে, তোমরা কিন্তু যত তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেলতে পারবে ততটাই এগিয়ে যাবে। একইভাবে ইতিহাস এবং ভারতের সংবিধান সবই কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। ইতিহাসও তাই প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস টোটালটাই কমপ্লিট রয়েছে এবং শেষের দিকে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে প্রশ্ন উত্তর রেখেছি। একইভাবে কিন্তু সংবিধানও কিন্তু রয়েছে, সেটা তোমরা অ্যাপের মধ্যে গেলে বিস্তারিত তোমরা দেখতে পাবে এবং ডেমো পিডিএফ ডিটেলস সব ওখানে দেওয়া থাকবে। তোমরা অ্যাপের মধ্যে পেমেন্ট করবে, পেমেন্টের সময় টেস্ট পাস অপশানটা বন্ধ করে রাখবে, ঠিক আছে? আর ওইখানেই কিন্তু তোমরা যে পেমেন্টের পর তোমরা তোমাদের নিজের পিডিএফ মাই কোর্স সেকশানে পেয়ে যাবে। দেখো, পরবর্তী যে আমাদের প্রশ্ন বলেছে, যেখানে বলা হয়েছে মোহন 18,000 টাকার একটি রাশি ধার নিলেন এবং 10% রেট কত বলা আছে, 10% বার্ষিক হারে এখানে তিনি 2,700 টাকার সরল সুদ, কি বলেছে, সাধারণ সুদ অর্থাৎ সরল সুদ তিনি পরিশোধ করলেন। তিনি তাহলে কত সময়ের জন্য এই টাকাটি ধার নিয়েছিলেন? সুতরাং আমাদের এখানে কী বার করতে হচ্ছে, এখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে সে 18,000 টাকা যে কোনো এক জায়গা থেকে লোন নিচ্ছেন বা ধার নিচ্ছেন এবং 10% সেটা হচ্ছে রেট, এবং তিনি কিন্তু 2,700 টাকা এখানে পরিশোধ করছেন। তাহলে আমাদের এখানে বলা হয়েছে তিনি কত সময়ের জন্য টাকাটি ধার নিয়েছিলেন। বার্ষিক হিসাবে সে 2,700 টাকা দিচ্ছে। তো আমরা এখানে কি করব, আমরা জানি যে সরল সুদ বার করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। এটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সাধারণ সুদ, এটাকে আমরা সকলেই জানি। তো এই অনুযায়ী আমরা এটাকে সলভ করব। ফার্স্টে আমাদের দেওয়া রয়েছে প্রিন্সিপাল, যেটা হচ্ছে 18,000 টাকা। এই 18,000 টাকার ওপর 10% আমাদের সরল সুদ দেওয়া রয়েছে এবং এটা কত সময়ের জন্য সেটা আমরা কেউ জানি না, এটা টি লিখে রাখলাম, এবং ডিভাইডেড বাই 100। এবং এখানে যে সুদ সেটা হচ্ছে কত, 2,700 টাকা হচ্ছে এখানে সুদ, সরল সুদ। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে দিলেই এটা আমাদের বেরিয়ে যাবে। তো 100 টু 100 এখানে কেটে যাচ্ছে এবং দুটো জিরো, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। থাকছে কত এখান থেকে আমাদের, দেখো 9 দুগুণে 18 এবং 3 9 27, অর্থাৎ যে টাইমটা আসছে সেটা আসছে আমাদের কত, 3/2 বছর। 3/2 বছর মানে কত, 1.5 ইয়ার্স, ঠিক আছে? তো আমাদের ওখানে অপশান 3/2 বছরই রয়েছে, অর্থাৎ 1.5 বছর কিন্তু টাইম লাগবে। তো এইভাবে এটাকে আমরা সলভ করব। পরবর্তী কী অঙ্ক রয়েছে, দেখো 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটা একদম বেসিক রয়েছে এবং এই প্রশ্নে কিন্তু রয়েছে কি, 50 এর 40% ইকুয়াল টু 80 এর x% হয়, তাহলে x এর মান কত? তোমরা এটা আরামসে করে ফেলতে পারবে। প্রশ্নটা কিন্তু তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা সকলে কিন্তু অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে, কারণ এখানে 50-এ তোমরা কী করবে, ফার্স্টে 40% বার করবে, সেটা ইকুয়াল করবে 80-র x%-এর সাথে, সেখান থেকে তোমরা x এর মান আরামসেই বার করে ফেলবে। সকলে উত্তরটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এখানে 4টে অপশান রয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তরটা হবে। চলো পরের প্রশ্ন কী রয়েছে সেটা দেখি। একদম সহজ প্রশ্ন ছিল, ওই জন্যই সেটা হোমওয়ার্কে থাকছে। পরের প্রশ্নে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে 95 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন একটি খুঁটিকে 18 সেকেন্ডে, কত সেকেন্ডে, 18 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত সেটাকে আমাদের মিটারে বলতে হবে, কিন্তু এখানে আমাদের স্পিড দেখো কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে। তো কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড দেওয়া আছে, এটাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে হবে। প্রথমেই আমাদের জেনে রাখতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা, এখান থেকে মিটার প্রতি সেকেন্ড স্পিড আনতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে আমাদের কত, 5/18, 5/18 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হয় কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে গেলে। অথবা যদি আমাদের মিটার প্রতি সেকেন্ড যদি প্রশ্নে দেওয়া থাকে এবং কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের কনভার্ট করতে হয়, তাহলে কিন্তু আমরা কত দিয়ে গুণ করব, সেক্ষেত্রে আমরা 18/5 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করব। তো এইভাবে আমাদের এটা করতে হবে, এটা কনসেপ্ট। এরপর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিডের সাথে সমান হয়। এটাও হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট রয়েছে এই টাইম, স্পিড এবং ডিস্টেন্সের চ্যাপ্টারের। তো এই অনুযায়ী আমরা কোশ্চেনটা করব। কি বলেছে, এখানে 95 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। প্রথমে তো এই 95 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে, যার জন্য আমরা কি করব, 5/18 দিয়ে এটাকে গুণ করব। তাহলে এটা আমাদের 95 মিটার প্রতি সেকেন্ডে আসলো। এবার এটা বলা হয়েছে, আমরা জানি যে এই টাইমের সাথে স্পিডকে গুণ করতে হয় তবেই আমরা ডিস্টেন্স পাবো। সুতরাং আমরা স্পিড তো নিয়েছি, এটা আমাদের স্পিড মিটার প্রতি সেকেন্ডে, এবং টাইম কত আছে, 18 সেকেন্ড, 18 সেকেন্ড অতিক্রম করছে। সুতরাং 18 দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে আমরা এখান থেকে কী পাবো না,
এই ট্রেনের যে লেংথ সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ট্রেনের লেংথ বা ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো এটা ক্যালকুলেট করতে হবে আমাদের। তো 18 তো আমাদের কেটে যাচ্ছে এবং 5 × 95, তো 5 × 95 আমাদের কত উত্তর হয়ে যাবে? 5 5 25, 5 হাতে 2, 5 9 45 আর এটা 47, 475 মিটার। কী আসবে এটা? মিটার, কারণ এখানে আমরা এই ইউনিটটা আমরা কী নিয়েছিলাম? মিটার প্রতি সেকেন্ড নিয়েছিলাম, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে, তাই জন্য এই উত্তরটা আমাদের মিটারেই আসবে। 475 মিটার, অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, কারোর যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তোমরা কিন্তু আরেকবার সেই ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। পরের প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে এলসিএম থেকে। এখানে 8 স্কোয়ার ইন্টু 6 কিউব, তার সাথে 4 6 পাওয়ার 6 এবং 9 পাওয়ার কিউব এখানে দেওয়া রয়েছে এবং এদের এলসিএম আমাদের বার করতে হবে। তো কীভাবে বার করবো এই ধরনের অঙ্কের? ভালো করে দেখো, এখানে 8 রয়েছে। 8কে আমরা কত লিখতে পারি? 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3, তার মানে তো 8, এবং তার আবার পাওয়ার দেওয়া আছে কত? 2। তাহলে আমাদের একটা যে সার্চ আর ইন্ডাইসেস এর একটা সূত্র রয়েছে, এই পাওয়ারের ওপর পাওয়ার যদি থাকে তাহলে সেটা আমরা কি হয়, সেটাকে কিন্তু আমাদের গুণ করে নিতে হয়। অর্থাৎ এখানে কিন্তু 2 পাওয়ার আমাদের কত হবে? 6, 3 দুগুণে 6, এই দুটো গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে এইভাবে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আগে ভেঙে নেবো ছোটো ছোটো করে, তারপর আর এটাকে আমরা সলভ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 8 স্কোয়ার, 8 মানে কত? 2 পাওয়ার কিউ আছে, আমি এখানে ছোটো করে লিখেই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, 2 পাওয়ার কিউব, তার হচ্ছে স্কোয়ার দেওয়া রয়েছে, ইন্টু আছে আমাদের কত? 6 আছে। 6কে আমরা ভাঙবো কত? দেখো 6 পাওয়ার কিউ মানে কি? 6 মানে কি? 3 গুণ 6, 3 দুগুণে 6, তো 2 পাওয়ারও আমাদের হবে 3, আবার 3 পাওয়ারও হবে আমাদের 3, তাই তো? আর একটা এবং দিয়ে কি দেওয়া আছে? এবং দিয়ে দেওয়া আছে 4 পাওয়ার 6, 4 পাওয়ার 6 মানে কি? প্রথমে তো 2 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 6, ঠিক আছে, এবং 9 পাওয়ার হচ্ছে 3, 9 মানে কি? 3 তিরিক্ষে 9 মানে 3 পাওয়ার 2, তার আবার পাওয়ার হচ্ছে আমার কত? 3। তো এইবার আমাদের এখানে কিন্তু ভালো করে একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? এই যে পাওয়ারগুলো রয়েছে, এই পাওয়ারগুলো 3 দুগুণে কত হবে? এটা 6 হবে। ঠিক এখানে এই জায়গাটাগুলো তাই, এটা 6 দুগুণে কত হয়ে যাবে? আমাদের 12 হয়ে যাবে, এবং এখানেও এটা 3 দুগুণে 6 হবে। এগুলো কিন্তু গুণ হবে, এই জিনিসটা আমি খেয়াল করতে বলছি। তো আমরা এখানে ভালো করে আগে সাজিয়ে নিই এটাকে। তো এখান থেকে আমরা কী পাবো? 2 পাওয়ার 6 পাবো, তারপরে আসছে আমাদের এখানে 2 পাওয়ার স্কোয়ার 2, এবং 3 পাওয়ার রয়েছে আমাদের 3, এখান থেকে এটা আসলো। এবং পরবর্তী আমাদের কি বলা হয়েছে? পরবর্তী 2 পাওয়ার 12 এবং 3 পাওয়ার আসবে আমাদের 3 দুগুণে 6। তো এই জিনিসটা আমরা ক্লিয়ার হলো। এবার আমাদের এলসিএমটা বার করতে হবে। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে যার পাওয়ার সব থেকে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম পাওয়ারটা আমাদের তুলতে হবে। অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক রয়েছে বা এলসিএম, যেটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, এমন একটা, সেটা হচ্ছে লোয়েস্ট কমন হবে এবং মাল্টিপল থাকবে সকলের মধ্যে। দেখো এখানে আমি যদি 2 পাওয়ার ধরি, আমি যদি বলি যে 2 পাওয়ার আমি নেবো, সেটা কত নিতে পারি? 2 পাওয়ার হাইয়েস্ট, 2 পাওয়ার হাইয়েস্ট এখানে কত আছে? 6 আছে, কিন্তু এখানে দেখো সব থেকে বেশি আছে 2 পাওয়ার 12, সুতরাং এটাই আমি নিয়ে নেবো আগে। 2 পাওয়ার 12 নিলাম ইন্টু, তাহলে 2 পাওয়ার তো এইগুলো আমাদের আর লাগবে না, 2 তো চলে গেল। এবার 3 পাওয়ার সব থেকে বেশি কোথায় আছে? 3 পাওয়ার সব থেকে বেশি দেখো এখানে আছে, 3 পাওয়ার কত আছে? 6। সুতরাং এটাই কিন্তু আমাদের এলসিএম হয়ে যাবে এই প্রশ্নের জন্য। কি বললাম? 2 পাওয়ার 12 এবং 3 পাওয়ার হচ্ছে, সরি এটা নয়, 3 পাওয়ার হচ্ছে আমাদের 6, অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য। ক্লিয়ার হলো তো? আমি একদম মানে আস্তে আস্তে তোমাদের ভালোভাবে এটা বোঝানোর চেষ্টা করলাম। এখানে আমি কি বললাম, যখনই কিন্তু তোমাদের এইগুলো যখন ভাঙবো, ঠিক আছে, এই জিনিসগুলো যখন ভাঙবো তখন কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এখানে এই যে 3 গুণ 2, এটাকে 3 দুগুণে 6 হবে, নাকি এটা 3 যোগ 5, ঠিক আছে, 3 যোগ 2 5, 5 কিন্তু হবে না, কারণ এই পাওয়ারগুলো এখানে কিন্তু এটা গুণ হয়, কারণ এটা হচ্ছে আমাদের সূচকের নিয়ম রয়েছে এখানে, এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। পরের যে 11 নম্বর প্রশ্ন রয়েছে, 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, এটাও কিন্তু আমাদের সরল সূত্র থেকে রয়েছে, PRT/100 দিয়ে এটা আমরা করে দেবো। আমি আর সূত্র বলছি না, একবার বলেছি তোমাদেরকে, তো সঠিক ভালো করে দেখে নাও এটা। তো 12,000 টাকা বলা হয়েছে। কি বলা হয়েছে? পরপর আমরা প্রশ্ন পড়তে পড়তে চলে যাব। 12,000 টাকা একটি মূলধন, একটি নির্দিষ্ট সাধারণ সুদটা আমাদের বলা নেই, কত রেট হবে আমরা জানি না, কিন্তু এটা বলা আছে টাইম বলা আছে 5 বছর, সেটা 5 বছরে 15,000 টাকা হয়ে যাচ্ছে।
ডিভাইডেড বাই 100 কত টাকা সুদ হচ্ছে, এখানে যেটা আমরা লিখি সেটা কি লিখি, এসআই লিখি, তো সুদই তো আমরা এখানে লিখবো। তো এখানে বলা হয়েছে দেখো 12,000 থেকে 15,000 হয়ে যাচ্ছে 5 বছরে, মানে সুদ কত বলো, 12 থেকে কত বেশি হচ্ছে, 3,000 বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 3,000ই হচ্ছে আমাদের এখানে সুদ। এবার এটা ক্যালকুলেট করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেট করি, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে এখান থেকে। এবার এটা যদি আমরা কাটি তাহলে আমরা 5 দিয়ে এটা কতবার কাটবো, 5 6 30, অর্থাৎ 60 বার এবং 12, 5 12 60, 5 12 60। সুতরাং রেট পার্সেন্টেজ কত আসছে আমাদের, 5%, 5% কিন্তু আমাদের সরল সুদ, এটা হয়ে যাবে অপশান নাম্বার সি। ঠিক আছে, এই সাধারণ অঙ্ক একদম তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে তোমাদের এক্সামে, সেগুলো তোমরা প্রশ্ন ভালো করে দেখবে এবং তারপর কিন্তু তার উত্তর করার চেষ্টা করবে। দেখো এখানে কিন্তু একটা ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশান থেকে কোশ্চেন করা হয়েছে। এই ফ্র্যাকশান থেকে কী কোশ্চেন করা হয়েছে, বলা হয়েছে যে এখানকার মধ্যে সবথেকে বড় ফ্র্যাকশান কোনটা। তোমাদের আগেও বলেছিলাম যে ফ্র্যাকশান থেকে যখনই প্রশ্ন আসবে সবথেকে বেস্ট মেথড হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আমি আবারও বলে দিচ্ছি, দেখো প্রথম এখানে রয়েছে কত, 7/9। আমি প্রথমে এই দুটো নিয়ে চেক করব, দুটো নিয়ে আমি চেক করব। প্রথমে 7/9 নিলাম এবং 6/7 নিলাম। এদের মধ্যে আমি কি করব, এই 9 যেটা রয়েছে না, কালারটা চেঞ্জ করলে ভালো বুঝতে পারবে, এই 9-এর সাথে 6কে গুণ করব, 6 9 কত 54, এখানে লিখলাম, এটা হচ্ছে 6/7-এর মান, বুঝলে। আর এই 7 গুণ 7 করব, কত হলো 49, এটা হচ্ছে এই 7/9-এর মান। এবার বলো এই 49 বড় নাকি আমাদের 54 বড়, কে বড়, বড় হচ্ছে 54, তার জন্য এই 7/9 হচ্ছে ছোট, সুতরাং 7/9কে তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে, তো 7/9 বাদ দিলে এরপর কত রয়েছে দেখো, 6/7, 6/7-এর সাথে তুমি 11/13 করে নাও। ঠিক আছে, এটাকে আমি কেটে দিই, ভালো করে করি। 6/7 এটা আমাদের বড় পেলাম এবং এর সাথে আমি কম্পেয়ার করব 11/13। ঠিক সেরকম এখানে আমাদের কত আসছে, 7 11 কত হচ্ছে 77 এবং 6 13 78। এখানকার মধ্যে কোনটা বড় হচ্ছে, 6/7 বড় হচ্ছে আমাদের, সুতরাং 6/7টাকে আমি রাখবো এবং 11/13 এটা বাদ চলে যাচ্ছে, সুতরাং 11/13 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এটা, এবং এখান থেকে 7/9ও ক্যান্সেল হয়ে গেল। এবার থাকছে হচ্ছে 22/25। এটাকে আমি এবার চেক করে নিই 6/7-এর সাথে, 6/7 আর থাকছে এদিকে 22/25। তো এখানে আমরা 6 25 কত হয় আমাদের, 6 25 হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে 150, এবং 7 22 কত হয়, দেখো 7 দুগুণে কত হয় 14, 14 যেমন আছে বসিয়ে দাও, গুণ করার পদ্ধতি আমি বলে দিচ্ছি, এবং 4 আর 1 কত হয় 5, মাঝখানে বসিয়ে দাও, তো 154। সুতরাং এখানকার মধ্যে সবথেকে বড় কোনটা হচ্ছে, দেখো এই 154 বড় হচ্ছে, তার মানে এই 22/25 হচ্ছে সবথেকে বড়। এই ফ্র্যাকশানগুলোর মধ্যে 22/25 সবথেকে বড় ফ্র্যাকশান এই চারটের মধ্যে, সুতরাং অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি কিভাবে করলাম সকলের ক্লিয়ার হয়েছে তো, যদি না হয় ভিডিওটাকে এটা আর একবার তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিয়ার হবে। পরের প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ি 50 মিনিটে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত। দেখো এখানে কিন্তু তোমাদের আমি আগে যেটা বলেছি একটা কনসেপ্ট, এখানে কিন্তু আমাদের দেখো যে বলা হয়েছে যে গাড়িটি মিটার প্রতি সেকেন্ডে কত, আর আমাদের এখানে মিনিট এবং কিলোমিটারটা দেওয়া আছে, দূরত্ব আমাদের কিলোমিটারে আছে আর টাইম আমাদের মিনিটে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কীভাবে বার করব, তোমাদের যেমনটা বলেছিলাম যে সূত্র রয়েছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, টাইম এবং স্পিডের গুণফল হচ্ছে আমাদের দূরত্ব। সুতরাং এখান থেকে আমাদের কী বার করতে হবে, এখান থেকে আমাদের স্পিড বার করতে হবে, স্পিড যদি বার করতে হয় কী করতে হবে না, এই ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাই তো, স্পিড বার করতে গেলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তো সেটাই কিন্তু আমরা এখানে করব। এখানে 90 কিলোমিটার ডিস্টেন্স দেওয়া রয়েছে, 90 কিলোমিটার ডিস্টেন্স, এটা দেখো কিলোমিটারে আছে, আমাদের মিটার প্রতি সেকেন্ডে উত্তর দিতে বলেছে, তাহলে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, সেটাকে আমরা করব। এটা আমাদের মিটারে চলে আসলো উপরেরটা। এবার আমাদের কী বলেছে এখানে কত মিনিট, 50 মিনিট, 50 মিনিট রয়েছে, এই 50 মিনিটকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে, তো মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তো আমরা 60 দিয়ে গুণ করলাম। এবার এটাকে ক্যালকুলেট করব, আর কিচ্ছু না। দেখো 0 2 দুটো 0 ক্যান্সেল আউট করলাম। দেখো 5 6 কত হয়, 5 6 এখানে আমাদের কত হয় 30 হয়, তাই তো। দেখো 30 দিয়ে 90 কেটে যাচ্ছে 3বার, তাহলে এখান থেকে আমাদের কত আসছে, স্পিড আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 30 সেকেন্ড, কত আসবে, আচ্ছা স্পিড আসছে সেটা হচ্ছে 30 মিটার প্রতি সেকেন্ড, এটা আমাদের স্পিড আসছে
30 মিটার প্রতি সেকেন্ড, অপশান নাম্বার ডি আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। তো ক্লিয়ার হয়েছে সকলের? এটাও কিন্তু আমাদের একদম ইজি ছিল। এখানে কিন্তু একটাই সূত্র, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবং এখান থেকে নর্মাল আমরা ক্যালকুলেট করলাম, এখান থেকে কিলোমিটার থেকে প্রথমে মিটারে নিয়ে গেলাম, যেটা আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়, এবং এখানে 50 মিনিট ছিল, 50 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করতে হয়। তো সেই জিনিসগুলো আমরা নর্মালভাবে যা যা আমাদের প্রশ্নে বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা করলাম। পরের প্রশ্ন আমাদের রয়েছে কি দেখো, রেশিও থেকে রয়েছে, অনুপাত থেকে। এখানে বলেছে দেখো এর 1/3, বি এর 3/4 এবং সি এর 1/6 এরকম বলা আছে, এবং এখান থেকে আমাদের বলেছে এ রেশিও বি রেশিও সি এর মান কত হবে। দেখো তোমাদের বলে রাখি, a/4 b/6 যদি এরকম থাকে, তোমরা মনে রাখবে এর মান কিন্তু এই 4, বি এর মান 6 নিজেই, ঠিক আছে। সি এর মান যদি এখানে 2 থাকে, তাহলে সি এর মান কিন্তু 2 নিজেই, এটা খেয়াল রাখবে। এক্ষেত্রে আমরা যদি তোমরা না বুঝতে পারো, এটা ইকুয়াল টু আমরা যদি এই সমস্ত এই এ ইকুয়াল টু 1/3, বি ইকুয়াল টু 3/4, সি ইন্টু 1/6 ইকুয়াল টু আমরা কে ধরে যদি নিই, তাহলে এখান থেকে এর মান কত আসবে বলো তো? এই 3 ইন্টু কে কত হবে? এই 3 ইন্টু কে হয়ে যাবে, এটা 3K। ঠিক একইভাবে বিটাও উল্টে যাবে, 3/4 আছে, এটা কত হবে? 4/3, কিন্তু 4K/3 হবে। ঠিক সেই রকমভাবে সিটা কত হবে? সি এর যে 6 আছে, এটা কে এর সাথে গুণ হয়ে 6K হয়ে যাবে। আমি এগুলো সব ইকুয়াল টু কে ধরেছি, ঠিক আছে। তো এবার আমাকে দেখো ভালো করে, এখানে ভালো করে লক্ষ্য করো তোমরা, এইখানে দেখো একটা 3 আছে, এই 3টা সরাতে গেলে সরাতে পারলেই আমরা কিন্তু ডাইরেক্ট রেশিওটা পেয়ে যাচ্ছি। তো 3 সরানোর একটা পদ্ধতি কি আছে, ডাইরেক্ট তোমরা সব কটাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলেই তো 3 সরে যাবে নিচে থেকে, তাই না? তো 3 দিয়ে সব কটাকে গুণ করো, কত হয়? 3-এর মান এখানে দেখো, কে তো আমাদের সব কেটেই যাবে, ফালতু কেটাকে নিয়ে ঝামেলা করে লাভ নেই, কেটে দাও। 3 × 3 = 9। তারপরে এখানে দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, এখান থেকে আমরা কত পাচ্ছি? বি 4, এবং 3×6 কত আসছে? 18। সুতরাং আমরা এখান থেকে ডাইরেক্ট অনুপাত পেয়ে যাচ্ছি, এ অনুপাত বি অনুপাত সি কত আসছে আমাদের? 9:4:18। কোন অপশানে রয়েছে এটা? কোন অপশান আছে? 9:4:18, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের সমস্ত জিনিসগুলোকে ট্যাকেল করতে হবে। এখানে আমরা একটা জিনিস আমি একটা বললাম, কনসেপ্ট, অবশ্যই কনসেপ্ট। সেই কনসেপ্টটা কি? যদি a/3 লেখা থাকে, এর অর্থই হচ্ছে এর মান 3, এটাই কিন্তু আমি তোমাদের বোঝাতে চাইলাম। যদি এর মান লেখা থাকে 2/3a, এটা যদি থাকে, তাহলে এর মান কত হবে বলো তো? 3/2, তাহলে এর মান হবে এটা। তখন আবার নিচের এই 2টাকে সরানোর জন্য আমাদের সব কটাকে 2 দিয়ে গুণ করতে হবে, বা তাদের যা এলসিএম আসবে সেই এলসিএম দিয়েও আমরা গুণ করতে পারি। তো এই যে নর্মাল একটা কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবো এইভাবে, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আর একটি, এলসিএম থেকে। কী কোশ্চেনে করা হয়েছে দেখো, এখানে এলসিএম বার করতে বলেছে। আমরা জানি লসাগু, এলসিএম বার করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। দেখো এখানে 2 সবার মধ্যে কমন রয়েছে, কিন্তু 2-এর সব থেকে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে দেখো? 2-এর পাওয়ার 4 হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, সুতরাং এটাকে আমরা নেব। তারপর দেখো 3 আছে, 3 তো আমরা নেবই, তাহলে 3-এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে? এখানে আছে, 3-এর পাওয়ার 6, কারণ 3-এর পাওয়ার তো এখানে 4 আছে, ছোট, এটা নেব না। এবার 5-এর পাওয়ার, দেখো 5ও রয়েছে, এবং 5-এর পাওয়ার সব থেকে বেশি আছে এখানে, 5-এর পাওয়ার 5, তো এটা আমরা নেব। এবং দেখো 7 কিন্তু এখানে নেই, কিন্তু এখানে 7 আছে, তাহলে আমাদের 7টাকেও নিতে হবে, 7²। সুতরাং এই টোটালটা আমাদের কিন্তু সঠিক উত্তর হবে, যেটা কোন অপশানে আছে দেখো? 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 6, 5-এর পাওয়ার 5 এবং 2-এর পাওয়ার 7-এর পাওয়ার 2, এটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। একদম ডাইরেক্ট কিন্তু আমরা এটা সলিউশন করে ফেললাম। পরের যে প্রশ্ন রয়েছে, সেখানে কি কোশ্চেন করা হয়েছে? লাভ ক্ষতি থেকে বলেছে 10% লাভ সহ একটি বস্তুর বিক্রয় মূল্য ছিল 440 টাকা, এবং 370 টাকায় বিক্রি করলে সে কত শতাংশ ক্ষতি তার হবে? প্রশ্নটা ভালো করে তোমরা খেয়াল করো। এখানে কিন্তু কি বলা হয়েছে, যে 10% লাভে একটা দ্রব্য সে বিক্রি করছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 440 টাকায় সে বিক্রি করছে, এবং বিক্রি করে সে 10% লাভ করছে, মানে 110 টাকায় সে বিক্রি করছে। এটা হচ্ছে সেলিং প্রাইস। এবার বলা হয়েছে, যদি সে 440 টাকায় না বিক্রি করে 370 টাকাতে বিক্রি করে, যদি সে 370 টাকাতে বিক্রি করে, তাহলে তার কত ক্ষতি হবে? তার ক্ষতি তো হবে, নিশ্চয়ই হবে। তাহলে কত ক্ষতি হবে, এটা কি আমরা ডাইরেক্ট বার করতে পারবো?
এখানে কিন্তু আমাকে একদম এই বেসিক অনুযায়ী যদি যায়, আমাদের প্রথমে সিপি অর্থাৎ কস্ট প্রাইস বার করতে হবে। এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস থেকে আমাদের কস্ট প্রাইসে আসতে হবে এবং কস্ট প্রাইস থেকে এটা কম্পেয়ার করতে হবে এটা 370 কত বেশি বা কম, কারণ লাভ ক্ষতি সব ক্রয় মূল্যের ওপরই হয়ে থাকে, এই সিপির ওপরই হয়ে থাকে। কিন্তু আমরা এখানে সিপি বার করছি না, ডাইরেক্ট কিন্তু আমি এখানে উত্তরটা করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো কীভাবে করব আমি এটা। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটা 11 দিয়ে এটা 4 বার কেটে যাচ্ছে এবং এখানে কিন্তু তোমরা 0 0 কেটে দিতে পারো। ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি যে 1% মানে 4-এর সমান, তাহলে আমাদের 370 এটা কত মান আসবে, তাই তো? তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা এইভাবেই করব। দেখো 1% যেটা আমাদের, এটাকে তোমরা 4 রয়েছে, তো এই 4টা ধরে নাও এখানে নেই। ঠিক আছে, ফার্স্টে তোমাদের বলে রাখি, ধরে নাও 4টা এখানে নেই এবং এখানে 1% ইকুয়াল টু 4 আছে, তাহলে 1 ইকুয়াল টু কত পার্সেন্ট হবে? 1/4 হবে, তাই তো? ভালো করে বোঝো, এটা আমি শর্টকাটে বলার চেষ্টা করছি, এটা আমি বেসিকেও বলবো পরে, একটু পরেই বলছি, ভালো করে এটা বুঝে নাও। তাও 1%-এর মান আমাদের এর আগে কত আসলো, এটা কাটার আগে কত আসলো? আমরা এখান থেকে দেখতে পেলাম যে 1%, এখানে 1% রয়েছে। 1% মানে কত রয়েছে? 1% এখানে রয়েছে আমাদের 4-এর মান, 4-এর সমান। আমি কি বললাম, এখানে ধরো 4টা নেই, 4টাকে আমি এদিকে পাঠাবো, তাহলে এদিকে পাঠাতে গেলে আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ 1-এর মান হচ্ছে 1/4%, তাই তো? তাহলে ঠিক একইভাবে আমরা যদি এটাকে 370 আছে এখানে, তাহলে 370-এর মানটা আমাদের কত আসবে? ডাইরেক্ট কিন্তু আমরা 370 ডিভাইড বাই 4 করবো এটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো বলো তো, ভাগটা করে? 4 9 36, 10, 4 2 8, 20, 4 5 20, কত আসছে এখানে? এটাও কিন্তু আমাদের যেটা আসছে, এটাও কিন্তু আমাদের কি সেলিং প্রাইস, এটাও এসপি। এখানে আমরা বিক্রি করছি 92.5, মানে 100 থেকে কত কম এটা? 100 থেকে আমাদের 7.5% কিন্তু কম। তার মানে আমাদের 100 থেকে যেটা কম বা বেশি হয় সেটাই তো আমাদের লস বা ক্ষতি হয়। ঠিক আছে, সুতরাং এই 7.5% কিন্তু আমাদের এখানে লস হচ্ছে, অপশান নাম্বার বি। কীভাবে করলাম ভালো করে আরেকবার তোমরা এটা জিনিসটা ভালো করে খেয়াল করো। এখানে আমি বললাম 440, এখানে কাটলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 1%। আমি কি বললাম, দেখো 4 ইকুয়াল টু আমরা 1%, এটা তো তোমরা সকলে বুঝতে পেরেছো। 1% মানে 4, আমি বললাম 1 মানে তাহলে কত? 1/4%, তাই তো? তাহলে 370 মানে কত হবে? 370 ডিভাইডেড বাই 4 হবে, সেটাই তো আমি এখানে লিখেছি। ক্লিয়ার হয়েছে তো? আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, সকলে বুঝতে পারবে। যদি তাও না বুঝতে পারো তাহলে একদম বেসিক পদ্ধতি, সেটা আমি এখন বলছি। এখানে আমাদের কি বলা হচ্ছে দেখো, প্রথমে আমাদের 440 টাকায় বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? 440 টাকাতে। কি হচ্ছে? 10% লাভে বিক্রি করছে, মানে 110%-এর মান এটা। আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। ক্রয় মূল্য মানে সিপি, যেটা আমাদের 100% আমরা ধরে নিচ্ছি। এটা আমাদের কী বেরোবে? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বেরোবে। বার করে নিই, 4 11 44 এবং 400, এখান থেকে কত আসছে আমাদের? ক্রয় মূল্য আসছে আমাদের কত? 400 টাকা। এবার ভালো করে এখানে লক্ষ্য করো তোমরা যে আমি যদি 370 টাকায় বিক্রি করি তাহলে কত ক্ষতি হবে? দেখো 400 টাকা আমার ক্রয় মূল্য, আমি কিনেছি 400 টাকাতে, আমি বিক্রি যদি 370 টাকায় করি তাহলে আমাদের লস হচ্ছে কত? এখানে কত লস হচ্ছে? 30 টাকা লস হচ্ছে। 30 টাকা লস হচ্ছে কার ওপর? কস্ট প্রাইসের ওপর। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের ওপর। তাহলে পার্সেন্টেজে কত লস হচ্ছে? 30। কত টাকার ওপর? 400 টাকা আমার ক্রয় মূল্য, 400 টাকার ওপর লস হচ্ছে কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করলাম, পার্সেন্টেজ সাইন নিয়ে আসলাম। কাটো এটা, তাহলে কত হচ্ছে? দেখো 30/4 আসছে। 30/4 মানে কত? যেটা আসছে আমাদের 15/2, আর 15/2 মানে হচ্ছে 7.5%। সুতরাং আমাদের এখানে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে 7.5% লস। এটা তো সকলে বুঝতে পেরেছো? যদি ওটা না বুঝতে পারো এটা বুঝে নেবে, একদম বেসিক কনসেপ্ট। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই জানাবে এবং অবশ্যই সকলে লাইক এবং শেয়ারটা করে দেবে। চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে এসেছি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 160-এর 20%। একদম যে হোমওয়ার্কের কোশ্চেন দিয়েছি ঠিক সেরকম ধারায় প্রশ্নটা ছিল, কিন্তু তার থেকে একটু লেভেল ওপরে আছে। এটা কনসেপ্ট একই আছে, লেভেল ওপরে আর কি আছে। দেখো 160-এর 20% যেমন আছে সেরকম তোমরা সাজিয়ে দাও, প্লাস 50-এর কত পার্সেন্ট? 10%। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে লিখছি, না হলে এটা একদম কয়েক সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের এক্সের মান বসাতে হবে, এক্সের মানটা বার করতে হবে। তো আমরা এখান থেকে কী করে করবো? একদম ইজি রয়েছে।
এখান থেকে আমরা ডাইরেক্ট 100 এবং তার দুটো শূন্য ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, ক্যান্সেল হলো। দেখো 16 দুগুণ এখানে কত আসছে আমাদের 32 প্লাস 5 ইকুয়াল টু এক্স মাইনাস 1। এবার এই যে এখান থেকে আমাদের কত আসছে 5 আর 2 7, আর এটা যখন চলে আসবে সেটা হচ্ছে আমাদের কত আসবে 5 আর 2 7, এবং এই একটা যখন আসবে এদিকে আমাদের 38। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে না? দেখো 37 প্লাস 1 ইকুয়াল টু এক্স মানে কত 38। এক্সের মান কত সেটাই আমাদের জানতে চেয়েছে। একদম ইজি কোশ্চেন, আমি তোমাদের জন্য একদম ইজি লেভেল একদম বুঝিয়ে বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাও যদি না বুঝতে পারো তবু তোমরা আরেকবার কিন্তু ক্লাসটি দেখে নেবে বা ভিডিওটি পজ করে নিজেরা একবার করার চেষ্টা করো, তারপর তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে একদম পুরো। দেখো পরের অঙ্কটা আমাদের কি জানতে চাওয়া হয়েছে, বলা হয়েছে নিম্নলিখিত মান নির্ণয় করতে হবে। তো এটা একদম সরলের অঙ্ক রয়েছে, তোমরা বুঝতেই পারছো এটা। এখানে একটা বোর্ড মাসের নিয়ম রয়েছে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করব, এই একটা পদ্ধতি। তারপর যদি বার থাকে তো বারের কাজটা আগে হবে। এছাড়া এখানে কিন্তু প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে এবং তারপর বিয়োগ করতে হবে। তো সেই অনুযায়ী আমরা কাজ করব। ফার্স্টে দেখো আমাদের এখানে কী রয়েছে, 6 মাইনাস 2, একদম এখানে দেখো ব্র্যাকেটে কত রয়েছে 12 গুণ 12, 12 স্কোয়ার কত 144 হয়। 144কে আবার 144 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এখান থেকে কত পাবো 1 পাবো। ক্লিয়ার হলো, 1 পাবো এখান থেকে। এবার দেখো এখান থেকে আমরা কত পাবো 4 পাবো। এই 12কে যদি 4 দিয়ে ভাগ দিই কত পাবো 3। ক্লিয়ার হলো। এবার যা যা আছে আমি একটু সাজিয়ে নিই ভালো করে, তাহলে আরও ভালো ক্লিয়ার হবে। 103 থেকে মাইনাস করলাম, এখানে আমাদের ব্র্যাকেট থেকে কত এসছে, এটা মাইনাস করার পর এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়ছে, এখান থেকে আমাদের মান আসছে 1। ঠিক আছে, এই টোটালটা থেকে মান আসছে আমাদের কত 1। এবার এখানে আমাদের একটা প্লাস রয়েছে এবং প্লাস 5 আছে, তারপর আমাদের যেটা এসছে সেটা হচ্ছে 3। 3 মানে কোনটা, এই যে এই জায়গাটা করে, ঠিক আছে 3। এরপর কত আছে প্লাস 10, ব্র্যাকেট ক্লোজ। তো এখান থেকে আমাদের এটা সলভ করতে হবে। 5 আর 3 8 9 19। তো এই যে 103 আছে, এই 103 থেকে আমাদের কত বার করতে হবে, বাদ দিতে হবে 19 বার বাদ দিতে হবে। তো 19টা মাইনাস করে দাও। তো এখান থেকে 9 10 11 12 13, তো কত আসছে আমাদের এখান থেকে 4, আর এটা আসছে আমাদের 84 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদম নর্মাল কোশ্চেন, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, একদম ইজি লেভেলের কোশ্চেন। যেমন আমাদের এখানে বলা হয়েছে পরপর সিকোয়েন্স অনুযায়ী আমরা চলবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এবং যদি প্রশ্নে যদি এরকম বার কীরকম হয় বলো তো, এইভাবে একটা উপরে দেওয়া থাকবে, সেটা যদি দেওয়া থাকে তাহলে তার কাজ সবার আগে হবে। ঠিক আছে, এটাও একটু খেয়াল রাখবে পরীক্ষায় কীভাবে তোমাদের কোয়েশ্চেনটা করেছে। এবং চিহ্নের ক্ষেত্রে অবশ্যই যদি অফ থাকে, অফ তোমাদের আবারও বলে রাখি, অফের কাজ কিন্তু আগে হবে, তারপর বাকি যে চিহ্ন রয়েছে তার কাজ হবে, তারপর ভাগ হবে, গুণ হবে, যোগ হবে, বিয়োগ হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের বোর্ড মাস যেটা রয়েছে তার নিয়ম। ঠিক আছে, তো কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ইউটিউব চ্যানেলটি এবং ফলো করে রাখবে এই ফেসবুক পেজটিকে। ডাউনলোড করে রাখবে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটিকে, এবং টেলিগ্রামে সকলে যুক্ত হবে, ভিডিও ডিসক্রিপশন এবং পেজের মধ্যেও তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। ঠিক আছে, এবং এর পরবর্তী যে ক্লাস থাকবে সেটা পঞ্চায়েতের পরবর্তী জিকে কোশ্চেন থাকবে, জিকে প্র্যাকটিস সেট, যেটা আই থিঙ্ক 16 নম্বর কি 17 নম্বর এরকম হবে, সেটা কিন্তু থাকবে পরবর্তী ক্লাসে। এবং তারপর কিন্তু তোমরা আবার একটা ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রশ্ন এবং তার সলিউশন নিয়ে চলে আসবো তার পরবর্তী ক্লাসে। ঠিক আছে, ততক্ষণ নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।